প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অর্থনীতি বিভাগ অনার্স শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম অব্যাহত রেখেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি 1 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। আমি এর আগে একটি ক্লাস নিয়েছি, রাইবোজিনস্কির যে থিওরাম আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব যে তোমার প্রযুক্তি এবং প্রযুক্তি কীভাবে আমাদের জাতীয় আয়কে প্রভাবিত করে, জাতীয় আয়ের প্রবৃদ্ধিকে প্রভাবিত করে এবং আমাদের যে টার্মস অফ ট্রেড বা তোমার বাণিজ্য হার যেটা বলি আমরা, এই বাণিজ্য হারকে প্রভাবিত করে, এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো। আজকে সাথে আছে আমি স্বাগত হোসেন, অধ্যাপক অর্থনীতি বিভাগ লালগঞ্জ সরকারি কলেজ। তাহলে আমরা আজকে মূলত টেকনোলজি এটা আমাদের ইকোনমিক গ্রোথ, তারপরে আমাদের জাতীয় আয় আছে, ন্যাশনাল ইনকাম, আমরা জিডিপি বলি আর কি, ন্যাশনাল ইনকাম অ্যান্ড টার্মস অফ ট্রেড, অনেকগুলো বিষয় এখানে আসবে। তো আমি এই অধ্যায়টি এই ইকোনমিক গ্রোথ নিয়ে কথা অলরেডি বলেছি যে ইকোনমিক গ্রোথ হলো যে পার ইয়ার যে আমাদের জাতীয় আয়ের যে সেলসটা হয় সেটা হলো আমাদের ইকোনমিক গ্রোথ। প্রতি বছর জাতীয় আয়ের শুরু করতে সেটা হলো আমাদের ইকোনমিক গ্রোথ। যেমন আমরা বলেছিলাম যে 19-20 অর্থ বছরে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধি হয়েছে 5.4%। এটা হলো আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধি। যদি এক্সপেক্টেডের সাইডে কম হয়েছে, কারণ এটা করোনাকালীন সময়ে প্রবলেমের কারণে এই ধরনের প্রবৃদ্ধি কম হয়েছে। জাতীয় আয় বলতে মূলত এখানে আমরা জিডিপিকে মেন করব, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা আমাদের মোট দেশজ উৎপাদন, সেটাকে মেন করবো। এবং এটা যে ইকুয়েশনে আমরা দেখেছি সেটা হলো হচ্ছে সি প্লাস আই প্লাস জি, ইটস অ্যান ওপেন ইকোনমি। এটা হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এ। এই ইকোনমিতেই আমরা আমাদের জিডিপি হিসেব করব। এই এক্সপোর্ট জিডিপি ডেফিনেশনে আমরা দেখেছিলাম যে যেটা দেশের ভেতরে উৎপাদিত হয়, যেটার সাথে বাইরের উপকরণ যুক্ত নয়, দেশের ভেতরে ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত হলে সেটাকে আমরা জিডিপির মধ্যে কাউন্ট করি। সেটা দেশীয় ফ্যাক্টরস হতে পারে বা দেশের বাইরে কোনো ফ্যাক্টরস হোক, সমস্যা নেই, দেশের ভেতরে উৎপাদন হলে সেটা হবে। আর আমরা ইম্পোর্ট বিল করেছি, যেটা আমাদের বাইরে থেকে যেগুলো আমরা ভোগ করি সেগুলো আমাদের বাদ দিতে হবে। যেটা দেশের ভেতরে উৎপাদন করা হয় না সেটা আমরা বাদ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের জিডিপির জায়গাটা। তো এখন এই যে জিডিপি আমাদের গ্রোথ, আমাদের সাস্টেনেবল গ্রোথ প্রতিনিয়ত প্রয়োজন, এটা আমরা তাহলে লাগবে। এটা আমরা অলরেডি ডিসকাসড, আলোচনা করা হয়েছে। আমাদের এখন নতুন টার্ম দুটো আসবে, এটা হচ্ছে একটা হলো টেকনোলজি, একটা হলো টার্মস অফ ট্রেড। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ধারণা। এই দুটো ধারণা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো আজকে। এখন টেকনোলজি এই শব্দটা আমরা বলছি বাংলায় প্রযুক্তি, এটাকে বাংলায় বলছি আমরা প্রযুক্তি। খুব আলোচিত শব্দ প্রযুক্তি। এবং আমরা বিশেষ করে এই সময়ে প্রযুক্তি বলতে সাধারণত তোমার বিজ্ঞান ভিত্তিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত মিন করি যে প্রযুক্তি হলো এটা। যে ধরনের কম্পিউটার প্রযুক্তি, যে আমি এখানে যেমন একটা মাইক্রোফোন ব্যবহার করছি, আমরা যে মোবাইল ফোন বা প্রজেক্টর দিয়ে আমরা ক্লাসগুলো নিই, এটা এক ধরনের প্রযুক্তির কথা বলা হচ্ছে যে এইসব প্রযুক্তিগত ডেভেলপমেন্ট হচ্ছে পৃথিবীতে। কিন্তু প্রযুক্তির কনসেপ্টটা আরও অনেক ব্যাপক এবং বিস্তৃত। প্রযুক্তি আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের উৎপাদনের যে আমাদের প্রোডাকশন ফাংশন ওয়াই অর কিউ, এটা ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, তাই না? এই যে লেবার অ্যান্ড ক্যাপিটাল দিয়ে
আমরা উৎপাদন কার্যক্রম পরিচালনা করি। এখন যদি এমন হয় যে এই লেবার ঠিক রেখে একই পরিমাণ লেবার ব্যবহার করে যদি আমরা পূর্বের চাইতে বেশি উৎপাদন করতে পারি, বা লেবার ধরো যে এটা এরকম হতে পারে যে আমরা লেবার ক্যাপিটালকে স্থির রাখলাম, স্থির রেখে আমাদের উৎপাদন আগের সাথে বেশি হলো, এটা হতে পারে। কতগুলো সম্ভব ঘটনা ঘটতে পারে যে লেবার এবং ক্যাপিটালকে আমি আগের জায়গায় রাখলাম, তারপরে উৎপাদন আমার হলো 10,000। সাপোজ এটা একটা সম্ভব অবস্থা হতে পারে। আবার তোমার হলো যে লেবার স্থির রেখে ক্যাপিটাল কমাই দিয়েও কিন্তু আমার উৎপাদন আমি 10,000 করব। লেবার ফিক্স রাখলাম, ক্যাপিটাল কমাই দিলাম, সেক্ষেত্রেও আমার উৎপাদন এরকম হতে পারে। বা ক্যাপিটালকে ফিক্স রেখে আমি লেবারকে কমাই দিলাম, তারপরে উৎপাদন আমার 10,000 এরকম। তার মানে আমার যে উপকরণ আছে উৎপাদনের উপকরণ যদি আমি ঠিক রেখে উৎপাদন যদি আগের সাথে বেশি হয়, তাহলে কিন্তু এখানে একটা দক্ষতার প্রশ্ন চলে আসে যে অবশ্যই এই লেবার এবং ক্যাপিটাল আগের চাইতে অনেক বেশি দক্ষতার সাথে ব্যবহার করা হয়েছে। এই যে দক্ষতার জায়গাটাকে আমরা চিহ্নিত করলাম, এই দক্ষতাটাকেই এখন অনেক বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে যে প্রযুক্তির জায়গা। যে আমরা ধরো যে মেশিন ছিল সেই মেশিনটা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি, তার মানে আমরা ওই জিনিসটা ভালোভাবে ব্যবহার করা শিখেছি। আবার এমন হতে পারে যে আমাদের যে লেবার ছিল সেই লেবারটা অনেক বেশি দক্ষ হয়েছে, সেই নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে উৎপাদনে। এই যে নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে, এই কৌশলগুলোই হচ্ছে প্রযুক্তি। একই জায়গা থেকে এই যে উৎপাদনের ক্ষেত্রে আমরা আমাদের কৃষিক্ষেত্রেই বলি না কেন, কৃষিক্ষেত্রে আমরা যেভাবে জমিতে তোমার সার দিয়ে আমরা চাষাবাদ করেছি, এখন ওই জমিতেই তোমার বীজ বপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীজটা আমরা এভাবে ছিটাই দিতাম, এভাবে না করে গোছা গোছা করে তোমার বীজ দেওয়া হচ্ছে, দিয়ে সেখান থেকে গাছ করা হচ্ছে। ওর পাশাপাশি আবার আরও কিছু চাষ করা হচ্ছে। এই যে এটাও কিন্তু একটা প্রযুক্তির জায়গাটা, মানে তার উৎপাদনের যে প্যাটার্ন, সে প্যাটার্ন চেঞ্জ করে সে কিন্তু আগের সাথে অনেক বেশি উৎপাদনে যাচ্ছে। এই যে তোমার তাহলে উপকরণ নির্দিষ্ট করে, উপকরণ যদি আমি নির্দিষ্ট করে উৎপাদন বেশি করতে পারি, বা উৎপাদন নির্দিষ্ট করে যদি আমি আগের সাথে কম উপকরণ ব্যবহার করি, উৎপাদন নির্দিষ্ট করে যদি আমি তোমার আগের সাথে তোমার কম উপকরণ ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার একটা প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে। এখন এই প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের এখনকার যে মডার্ন টেকনোলজি আছে, যে মডার্ন এখন টেকনোলজি ব্যবহার করছি আমি, এই মডার্ন টেকনোলজি কিন্তু আমার এই উৎপাদন প্রক্রিয়াকে সহযোগিতা করছে। কীভাবে হচ্ছে? তাহলে আমি প্রযুক্তি এবং এই যে সমন্বয় যেটা বলছি আমরা, এটা পারস্পরিক সম্পর্কযুক্ত। এখন প্রযুক্তি কিন্তু এই যে লেবার ক্যাপিটালের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে। আবার লেবার ক্যাপিটালের দক্ষতা বৃদ্ধি পাইলে সেক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। একটা ক্ষেত্রে আরেকটা হাত ধরাধরি করে চলে, মানে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত উন্নয়ন হলে লেবার ক্যাপিটালের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, অনেক বেশি দক্ষতার সাথে আমরা ব্যবহার করতে পারছি। একই কম্পিউটার যে ছিল, সেই একই কম্পিউটারে এখন নতুন নতুন সফটওয়্যার আসার কারণে আমরা আগে যেভাবে অনেক সময় নিয়ে কাজ করতাম, দেখা যাচ্ছে ওই কাজটাকেই আরও কম সময়ে আমরা আরও বেশি সুন্দর করে আমরা সেটা উপস্থাপন করতে পারছি, একই জিনিসটা। তাহলে এটা যেমন তোমার কম্পিউটার টেকনোলজির ক্ষেত্রে হতে পারে, মোবাইল ফোন এটার ক্ষেত্রে হতে পারে, তেমনি আমাদের কৃষিভিত্তিক যে কাজগুলো আছে সেটা হতে পারে, আমাদের যে সেবার জায়গাটা বলছি সেটা হতে পারে, আমাদের যে ফুড ইন্ডাস্ট্রি আছে, ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আবার নতুন নতুন খাবার উদ্ভাবন করছি সেটা হতে পারে। এভাবে প্রতিনিয়তই প্রতিটা সেক্টরেই কিন্তু আমাদের এই নতুন নতুন জ্ঞানের যে সম্মিলন, এই জিনিসগুলো আসছে। এর ফলে কি হচ্ছে যে আমার আগে চাইতে কম পরিমাণ আমি লেবার ক্যাপিটাল ব্যবহার করেই আমি দেখা যাচ্ছে যে আগের সমান উৎপাদন করতে পারছি, বা আমি একটা নির্দিষ্ট পরিমাণ লেবার ক্যাপিটাল ব্যবহার করেই আমি আগের সাথে বেশি উৎপাদন করতে পারছি। এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের মূলত প্রযুক্তির জায়গাটা। তাহলে এখানে যদি এরকম হয়
যে 10 টাকা উৎপাদন করতে আগে যে পরিমাণ লেবার ক্যাপিটাল লাগতো এখন তার সাথে কম পরিমাণ লেবার ক্যাপিটাল আসছে, তার মানে হলো ওই লেবার ক্যাপিটাল তোমার বাড়তি উৎপাদনে না করবে, অন্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সেই লেবার ক্যাপিটালগুলো আবার কাজে লাগবে, তার মানে উৎপাদন বৃদ্ধি পাবে। আমার যে এই ন্যাশনাল ইনকাম বৃদ্ধির কথা বলছি তাহলে প্রযুক্তিগত উন্নয়ন হওয়ার সাথে সাথে জিডিপি বৃদ্ধির একটা সম্পর্ক আছে, পজিটিভ সম্পর্ক আছে, তাই না? আমরা যত প্রযুক্তিগত উন্নয়ন হবে তত আমাদের জিডিপি বৃদ্ধি পাবে। এখন এর সাথে আমাদের এখন জিডিপি বৃদ্ধি পাইলে সেটা আমাদের ইকোনমিক গ্রোথ, সে গ্রোথকে হেল্প করবে। এখন আমি বলতেছি যে টার্মস অফ ট্রেড এটাই কিভাবে প্রভাবিত করবে সেই বিষয়টা আমাকে দেখতে হবে। কারণ আমরা যখন তোমার হচ্ছে যে জিডিপি নিয়ে কথা বলছি, এখন এই জিডিপি বৃদ্ধির জন্য আমরা নানা রকম কৌশল অবলম্বন করেছি। যেমন যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করছি, ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে আমরা যেহেতু বাইরের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়ছে, প্রতিনিয়ত বাইরের সাথে কানেক্টিভিটি আমাদের বাড়ছে, তাহলে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের জায়গাটা বাড়ছে। এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের জায়গাটা থেকে কিন্তু আমাদের টার্মস অফ ট্রেডের কনসেপ্টটা আসছে, যে আমরা বাইরে কি পরিমাণ রপ্তানি করে বাইরে থেকে আমরা যদি আমাদের 1 ইউনিট এক্সপোর্ট করে বাইরে থেকে কতটুকু আমরা ইম্পোর্ট করতে পারছি সেটাই কিন্তু টার্মস অফ ট্রেডে দেখানো হয়, যে আমাদের সক্ষমতা জায়গাটা দেখানো হয়, যে আমরা আমাদের পণ্য কী দামে বেচছি এবং ওই টাকা দিয়ে বাইরে থেকে আমরা কতটুকু পণ্য কিনতে পারছি। যেমন আমরা তোমার কৃষি পণ্য উৎপাদন করছি, কৃষি পণ্য আমরা বাইরে চাল এক্সপোর্ট করছি, সাপোজ আমরা যদি গার্মেন্টসের কথা বলি, আমরা গার্মেন্টসের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি, তো গার্মেন্টসের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি, তাহলে গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা কী কিনছি? আমরা কিন্তু সফটওয়্যার কিনছি, আমরা মেশিনারিজ কিনছি, তাই না? আমরা ক্যাপিটাল গুডস কিনছি, এটা কিন্তু অনেক বেশি কস্টলি, অনেক বেশি দামে জিনিস কিনছি, কিন্তু আমাদের অনেক গার্মেন্টস বিক্রি করে আমরা অল্প একটু পরিমাণ আমরা এই যে সফটওয়্যারের জায়গাগুলো এগুলো আমরা কিনতে পারছি। তো এগুলো তোমার দেখতে হবে যে আমি কোন ধরনের পণ্য উৎপাদন করছি। তাহলে টার্মস অফ ট্রেডের ক্ষেত্রে তুমি আমরা কোন ধরনের পণ্য উৎপাদন করে সেগুলো বাইরে এক্সপোর্ট করছি সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বা আমদানি বিকল্প পণ্য হিসেবে আমরা কোন ধরনের পণ্যকে আমরা সাবস্টিটিউট করছি, আগে যেটা ইম্পোর্ট করতাম সেটা ইম্পোর্ট না করে আমরা নিজের দেশের ভেতরে উৎপাদন করছি, এই বিষয়গুলো দেখতে হবে। তাহলে টার্মস অফ ট্রেডকে নানানভাবে দেখানো হয়। টার্মস অফ ট্রেডকে আমরা এভাবে দেখাতে পারি যে টার্মস অফ ট্রেড টিওটি টার্মস অফ ট্রেড, এটাকে এভাবে অনেকগুলো টার্মস অফ ট্রেডের ডেফিনেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে নিট বাণিজ্য হার, হলো আয় বাণিজ্য হার, এই দুটি বেশি আলোচিত হয়। নিট বাণিজ্য হারের ক্ষেত্রে দেখা যায় যে প্রাইস অফ এক্সপোর্ট বাই প্রাইস অফ ইম্পোর্ট ইনটু 100, এই যে প্রাইস অফ এক্সপোর্ট আর প্রাইস অফ ইম্পোর্ট ইনটু 100, এটা হলো আমাদের নিট বাণিজ্য হারের যে ফর্মুলা সেটা বলছে। তারপরে আমাদের এক্সপোর্ট প্রাইস, এটা হলো রপ্তানি পণ্যের দাম সূচক, এটা হলো আমদানি পণ্যের দাম সূচক। তার মানে এই দাম সূচক বের করতে গেলে কিন্তু আমরা প্রাইস অফ এক্সপোর্ট 1 রেসপেক্ট টু প্রাইস অফ এক্সপোর্ট 0, তার মানে বেজিয়ার সাথে আমাদের বর্তমানে এর দামের কত পার্থক্য হচ্ছে সেই দাম সূচক কিন্তু আমরা বের করব এখানে। একইভাবে আমরা এই প্রাইস অফ ইম্পোর্ট যেটা আছে সেখানে কিন্তু প্রাইস অফ ইম্পোর্ট এট দ্য টাইম অফ 1 রেসপেক্ট টু প্রাইস অফ ইম্পোর্ট এট দ্য টাইম অফ 0, মানে বেজ ইয়ারের ইম্পোর্টের সাথে আমাদের তোমার বর্তমানের যে ইম্পোর্টের যে দাম সেটার তোমার তুলনামূলক অবস্থানটা আমরা বের করি। এটা অবশ্য আমরা এগুলো দিয়ে আমরা সামেশন দিয়ে কাজগুলো করি, আর কিন্তু অনেকগুলো যেহেতু আমরা একটা সিঙ্গেল পণ্য নিয়ে কাজ করি না, আমরা অনেক পণ্য নিয়ে কাজ করি, তাহলে এই যে দাম সূচক এটা কিন্তু এখানে আমাদের আসছে। তাহলে এটা যেভাবে আমি লিখি না কেন, এখানে এর সাথে যেমন আমাদের আয় বাণিজ্য হার যেটা বলছি আমরা, তোমার আয় বাণিজ্য হার বা আয় ইনকাম টার্মস অফ ট্রেড, সেখানে কিন্তু এইভাবে লিখি আমরা যে প্রাইস অফ এক্সপোর্ট বাই প্রাইস অফ ইম্পোর্ট ইনটু তোমার হচ্ছে কোয়ান্টিটি অফ এক্স, মানে এক্সপোর্টের তোমার এক্সপোর্ট কত করলাম তার দাম কতটুকু আছে সেটা দিয়ে কিন্তু এটা বের করা হচ্ছে। আর এগুলো সবসময় শতাংশের আকারে বের করতে হয়, শতাংশের আকারে কত হচ্ছে। এখন এটা তুমি যেভাবে ডিফাইন করো না কেন, মূল জায়গাটা হচ্ছে তুমি তোমার পণ্য কি দামে এক্সপোর্ট করছো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, যে কি দামে তুমি তোমার পণ্য এক্সপোর্ট করছো এবং কি দামে তোমার পণ্য তুমি ইম্পোর্ট করছো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখন যখন আমাদের জিডিপি গ্রোথ হয়, তোমার জিডিপি গ্রোথ পলিসিটা হয় হচ্ছে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জিডিপি গ্রোথ পলিসি সাপোজ, তাই না?
রপ্তানি বৃদ্ধির মাধ্যমে যদি জিডিপি গ্রোথ পলিসি হয়, রপ্তানি আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, তার মানে হচ্ছে কোয়ান্টিটি অফ এক্সপোর্ট আমরা বাড়াতে যাচ্ছি, কোয়ান্টিটি অফ এক্সপোর্ট বাড়াতে যাচ্ছে। যদি আমাদের এই দেশটা তোমার বড় দেশ হয়, সাধারণত ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যেটা বড় দেশ, এই বড় দেশটা হলো যে সে বিপুল পরিমাণ একটা বড় ভলিউম সে বাইরে এক্সপোর্ট করে। যদি সে বড় দেশ হয় এবং সে যদি বাইরে তোমার সে পণ্য এক্সপোর্ট করে, বা যে পণ্য বাইরে এক্সপোর্ট করা হচ্ছে সেই পণ্য যদি তার হচ্ছে যে স্থায়িত্ব কম হয়, তার মানে সে বেশি দিন ধরে সেটার বাজারে ধরে রাখতে পারবে না। যেমন এগ্রিকালচারাল গুডস যেগুলো আছে সেগুলো কিন্তু পচনশীল দ্রব্য, এগুলো কিন্তু বেশি দিন বাজারে ধরে রাখা যায় না, বিক্রি করে দিতে হয় আর কি। এই ধরনের পণ্যের ক্ষেত্রে কি হবে, আমি যদি বেশি এক্সপোর্ট করি তাহলে প্রাইস কিন্তু কমে যাবে, প্রাইস বেশি কিন্তু ফল করবে, তাই না? বড় দেশের ক্ষেত্রে কিন্তু প্রাইস ফল করবে। যদি প্রাইস ফল করে তার মানে আমার ইম্পোর্টের দাম ঠিকই থাকলো, ইম্পোর্ট প্রাইস আমার ঠিক থাকছে, বা আমি বেশি দাম দিয়ে কিনছি, কিন্তু আমাদের এক্সপোর্ট প্রাইস কমে গেছে। এক্সপোর্ট প্রাইস কমে গেলে কিন্তু টার্মস অফ ট্রেড কিন্তু আমাদের যেটা এখানে টার্মস অফ ট্রেড কমে যাবে, মানে আমাদের টার্মস অফ ট্রেড এখানে চলে যাবে, ঠিক আছে? আবার যে বাজারে প্রবেশ করছে, বাজারটা যদি আমার একচেটিয়া বাজার হয়, একচেটিয়া বাজার হলে কিন্তু আমি বেশি দাম দিয়ে পণ্যটা বেচতে পারবো। যেমন এই যে করোনাকালীন সময়ে যে এই যে স্বাস্থ্য সংক্রান্ত যেসব চিকিৎসা সংক্রান্ত যেসব পণ্যগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করলাম আর কি, সেগুলো তো ওই দেশ এক্সপোর্ট করেছে। তো ওগুলো কিন্তু ওই সময়ে অন্য কোনো দেশ এক্সপোর্ট করতে পারে নাই, তো তারা এক্সপোর্ট করেছে, চায়না এক্সপোর্ট করেছে আর কি। এরকম অনেক বিষয়গুলো আছে। তখন কিন্তু তারা কিন্তু একটা ভালো দাম তুলে নিয়েছে। ভালো দাম তুলে নিলে তার মানে আমাদের যখনই এই এক্সপোর্ট প্রাইসটা বেশি হবে, তখনই কিন্তু আমরা ট্রান্সফার রেটটা পজিটিভ দিতে থাকি। খুব মানে মূল কথাই হলো এটা, যে আমাদের যে পণ্য আমরা এক্সপোর্ট করছি সেই এক্সপোর্টেড পণ্যের হচ্ছে যে দামটা আমাদের একটা ভালো অবস্থান থাকতে হবে। তাহলে দাম যদি একটু কমে, তারপরে যদি কোয়ান্টিটি অফ এক্সপোর্ট যদি বেড়ে যায়, তাও কিন্তু একটা রিজনেবল জায়গায় থাকবে। আর যদি দাম যদি কোনো কারণে ফল করে, সাধারণত আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে সমস্যাটা হয়, আমরা যখন বাইরে বেশি এক্সপোর্ট করার জন্য যখন আমরা ওই এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গ্রোথ পলিসি নিই, তখন আমরা বাইরে বেশি এক্সপোর্ট করার জন্য আমরা অনেক বেশি যখন উৎপাদন করে বাজারে বিক্রি করতে যাই, তখন দেখা যায় যে এগ্রিকালচার গুডসের কারণে কিন্তু আমরা তুলনামূলকভাবে সেই পরিমাণ দাম পাই না। তবে দেশটা যদি ছোট দেশ হয়, তাহলে তার সাপ্লাই দ্বারা বা ইন্টারন্যাশনাল মার্কেটের বাজার দাম প্রভাবিত হবে না। কিন্তু দেশটা যদি বড় দেশ হয়, তাহলে তার সাপ্লাই দ্বারা ইন্টারন্যাশনাল মার্কেটের বাজার দাম প্রভাবিত হবে। এই জায়গাটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা ব্যাপার হলো। আবার যদি এরকম হয় যে আমাদের টার্মস অফ ট্রেডের ক্ষেত্রে যদি আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি হিসেবে নিয়ে আমরা যদি আমাদের গ্রোথ টার্গেট পলিসিতে যাই, যে গ্রোথ আমরা বাড়াবো ও রেসপেক্ট টু ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি, তাহলে কি হবে, ইম্পোর্ট আমরা যেগুলো করতাম আগে সেই পণ্যগুলো আমরা এখন ইম্পোর্ট করবো না, আমরা দেশের ভেতরে উৎপাদন করবো। এখন যেসব পণ্যগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতাম, সেগুলো উৎপাদনের জন্য আমাদের এমনও হতে পারে যে বাইরে থেকে কিন্তু অনেক বেশি আমাকে উপকরণ দেশের ভেতরে ইম্পোর্ট করতে হতে পারে। এমন হতে পারে যে পণ্য উৎপাদনের জন্য উপকরণ আছে, সেগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি। তাহলে আমাদের যেসব পণ্য আমাদের দেশের ভেতরে উৎপাদনের জন্য বাইরে থেকে আমরা উপকরণ ইম্পোর্ট করছি, সেই উপকরণের দাম কিন্তু যেহেতু চাহিদা বৃদ্ধির কারণে উপকরণের দাম কিন্তু বেড়ে যেতে পারে। তো উপকরণের দাম বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে, ইম্পোর্ট এটা কস্ট বেড়ে যাবে। এখানে আরেকটা বিষয় হবে যে যদি আমি আমার দেশের ভেতরেই উৎপাদন করতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা যদি এখানে ইন্টারন্যাশনাল মার্কেট, এখান থেকে আমরা ইম্পোর্ট করতাম, এখন আমরা ইম্পোর্ট না করে আমরা দেশের ভেতরেই আমরা উৎপাদন করছি। সেই উৎপাদন করলে কিন্তু এখানকার যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা কিন্তু ফল করছে, তাই না? তাহলে আমি তো ওর কাছ থেকে পণ্য কিনছি না, আমি কিন্তু সেগুলো উৎপাদন করছি, তাহলে আমাদের এখানকার ডিমান্ডটা ফল করবে। আমরা জানি যে ডিমান্ড ফলগুলো কিন্তু প্রাইসটা ফল করে, প্রাইসটা ফল করলে সেক্ষেত্রে আমরা কিন্তু যদি আমরা পুরোটা যদি আমরা উৎপাদন করতে নাও পারি, তাহলে যেটা উৎপাদন করবো আমি, সেটা কিন্তু আমি কম দামে কিন্তু এবার থেকে আমরা কিনতে পারবো। এভাবে আমরা যদি ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসিতে যাই, তাহলেও আমাদের ইকোনমিক গ্রোথ হতে পারে। সেক্ষেত্রে টার্মস অফ ট্রেড আমাদের পক্ষে থাকবে না বিপক্ষে যাবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুটা দামের আনুপাতিক
তোমার অবস্থার উপরে। যদি আমাদের আমাদের যে পলিসিগুলো নিচ্ছি সেই পলিসিগুলোর কারণে যদি আমাদের এক্সপোর্ট প্রাইসের চাইতে ইম্পোর্ট প্রাইসটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইকোনমিতে ট্রান্সফার রেটটা আমাদের এগেনস্টে চলে যাবে। আবার দেখা গেল যে এক্সপোর্ট প্রাইস আমার একটু কম হলো কিন্তু আমার এক্সপোর্ট বেশি হচ্ছে, এক্সপোর্ট বেশি হয়ে কিন্তু আমি আমার ভালো অবস্থান ধরে রাখতে পারছি, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আর যদি দাম কোনো কারণে কমতেই পারে, যদি আমাদের প্রোডাকশন কস্ট কমে যায় তাহলে দাম কমে যেতে পারে, তারপরেও কিন্তু আমাদের ভালো অবস্থান থাকবে। তো টার্মস অফ ট্রেড সেক্ষেত্রেও কিন্তু তোমার এই যে আমাদের যদি এক্সপোর্ট বেশি হবে সেক্ষেত্রে টার্মস অফ ট্রেড কিন্তু আমাদের পজিটিভ থাকবে। আর যদি আমাদের আমরা তোমার অনেক বেশি আমরা তোমার হচ্ছে ইম্পোর্ট করছি কিন্তু সেই অনুপাতে আমরা বেশি এক্সপোর্ট করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে যে আমরা কম পরিমাণ তোমার বাইরে থেকে আমরা ইনকাম করতে পারছি কিন্তু আমরা বাইরের জন্য অনেক বেশি করে খরচ করছি আর কি। তাহলে আমাদের এই টার্মস অফ ট্রেড কিন্তু আমাদের বিপরীতে চলে যাবে আর কি। আমাদের যেটা আমাদের তোমার জায়গাটায় সেখানে আমাদের দেখা যাবে টার্মস অফ ট্রেডের দিক থেকে আমরা তোমার বিপরীতে চলে যাচ্ছে। এখন এই যে তোমার দুটা পণ্য, কোন পণ্যের ক্ষেত্রে টার্মস অফ ট্রেড পজিটিভে থাকবে? আমাদের দেখে পণ্যগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস আমরা সাধারণত করি, আমরা এক্সপোর্ট করি। ধরো এটা অবশ্য যে এখন আমরা গার্মেন্টস পণ্য এক্সপোর্ট করি বা আমরা বিভিন্ন সফটওয়্যার এক্সপোর্ট করছি, যত আমরা কৃষি থেকে শিল্পের দিকে রূপান্তরিত হব বা শিল্প থেকে সেবার দিকে যাব ততই আমাদের যে ভালনারেবিলিটি যেটা আছে বা আমাদের যে অস্থিতিশীল অবস্থা আছে সেগুলো কিন্তু কমে যাবে। ইন্ডাস্ট্রিয়াল গুডসের কিন্তু প্রাইস অনেক বেশি হয় তুলনামূলকভাবে আমাদের কৃষি পণ্যের চাইতে, এবং সেখানকার ইন্ডাস্ট্রিয়াল গুডসের সমস্যা তো অনেক বেশি। তাহলে আমরা যখন ধীরে ধীরে আমাদের পণ্যগুলোকে চেঞ্জ করে আমাদের এই গ্রোথ টার্গেট ফুলফিল হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুডস বেস, তখন কিন্তু আমরা এক্সপোর্ট প্রাইস ভালো পাবো এবং সেক্ষেত্রে আমাদের টার্মস অফ ট্রেডটা কিন্তু পজিটিভ থাকবে। আর যদি আমাদের এরকম হয় যে না আমরা কৃষি পণ্য উৎপাদন করছি আর আমরা শিল্পজাত পণ্য নিয়ে আসছি, তাহলে আমাদের অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে পণ্য কিনতে হবে, কিন্তু আমরা যে পণ্য রপ্তানি করবো তার দাম অনেক কম থাকবে, সেক্ষেত্রে আমাদের টার্মস অফ ট্রেডটা আমাদের এখানে চলে যাবে। তাহলে আমাদের এই যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হলেই তোমার আমাদের জিডিপি গ্রোথ, ন্যাশনাল ইনকাম আমাদের বৃদ্ধি পাবে, ঠিক আছে ব্যাপারটা। কিন্তু টার্মস অফ ট্রেডের যে ব্যাপারটা আছে, এই টার্মস অফ ট্রেডের ক্ষেত্রে কিন্তু এটা আরো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। টার্মস অফ ট্রেডের ক্ষেত্রে এটা আরো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে যে আমাদের যেমন ধরো যে আমরা যে এক্সপোর্ট করি সেই এক্সপোর্ট থেকে ইনকাম হলো আমাদের অ্যারাউন্ড 40 বিলিয়ন মার্কিন ডলার, আর আমরা যে ইম্পোর্টটা করছি সেই ইম্পোর্টটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড 52 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে আমরা হয়তো যেসব পণ্যগুলো আমরা ইম্পোর্ট করছি সেগুলোর প্রাইস অনেক বেশি, সেগুলোর প্রাইস বেশি হওয়ার কারণে আমাদের অনেক বেশি টাকা কিন্তু পে করতে হচ্ছে। কিন্তু আমরা যেসব পণ্যগুলো বাইরে রপ্তানি করছি সেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য হওয়ার কারণে সেগুলোর দাম অনেক কম, তুলনামূলকভাবে দাম সেগুলো কম। এই নিত্য প্রয়োজনীয় পণ্য যেহেতু সে পণ্যগুলোর উৎপাদন বেশি হলেও মানুষ বেশি ভোগ করতে পারে না, এইসব ভোগগুলো সবসময় সীমিত পর্যায়ে থাকে। আমি কয়টা শাক ভোগ করবো, আমি কয় কেজি চালের ভাত খাবো, তাই না? এটা সুযোগ নেই। তার মানে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য ইচ্ছা করলে বেশি ভোগ করতে পারি না। অতএব এসব পণ্য যখনই তোমার উৎপাদন বেশি হয়ে যাবে তখন তোমার মার্কেট প্রাইস ফল করবে। এই জন্য আমরা আমাদের এই যে আমরা যে এক্সপোর্ট করি, এই এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপোর্ট করলেও কিন্তু ওই পরিমাণে আর্নিং করতে পারছি না। কিন্তু আমরা যে পণ্য ইম্পোর্ট করছি সেগুলো দেখা যাচ্ছে যে আমরা লাক্সারিয়াস পণ্য ইম্পোর্ট করছি, আমরা কমফোর্টেবল গুডস ইম্পোর্ট করছি, আমরা ভোগ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো অনেক বেশি ইম্পোর্ট করি। ইভেন আমাদের ক্যাপিটাল গুডস বা মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো ইম্পোর্ট করি এবং এগুলোকে অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়। এজন্য আমাদের তোমার হচ্ছে যে ইম্পোর্ট যেটা আছে সেই ইম্পোর্ট প্রাইসটা তুলনামূলক বেশি দাম দিয়ে কিনি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আর ইন্ডাস্ট্রিয়াল গুডসের ইম্পোর্ট প্রাইসটা কিন্তু তোমার একটা স্টেবল প্রাইস থাকে এবং এটা একটা সবসময় একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস তোমার বিদ্যমান থাকে আর কি। তাই আমাদের টার্মস অফ ট্রেড যেটা আছে সেটা ধরো যে আমাদের যদি এটা এমন না, টার্মস অফ ট্রেড আমাদের যেমন যদি আমরা এভাবে দেখার চেষ্টা করি যে মনে করো যে আমাদের এটা তো এই জটিল সমীকরণ এভাবে তো আমরা বের করতে পারছি না। এখন মনে করো যে এটাকে যদি দেখায়, সিম্পলি দেখায় আর কি, যে প্রাইস অফ তোমার হচ্ছে যে এক্সপোর্ট, প্রাইস অফ এক্সপোর্ট হচ্ছে ধরো তোমার হচ্ছে যে 40, অবশ্য টোটাল ইনকাম এটা আর কি, আর প্রাইস অফ আমাদের যে ইম্পোর্ট আছে সেটা হলো 50 দেখালাম আর কি। আমাদের এভাবে দেখালে কত আসে 2।
এই যে 80 এটা এক্সপোর্ট আর্নিং, সেটা ইম্পোর্ট এক্সপেন্ডিচার, এই দুটো মিলিয়ে আমাদের 80% 80 ট্রান্সফার পেয়ে। এখন যদি আমাদের মনে করো যে আমাদের পণ্যের দাম বেড়ে গেছে, তাহলে এটা যদি 50 যদি 40 যদি আমাদের 50 হয়ে যায়, তাহলে নিচে যদি 50 থাকে আমাদের ইম্পোর্ট প্রাইস কমে যাওয়ার কারণে তোমার হচ্ছে যে আমাদের সহনশীল অবস্থার মধ্যে আসে, তাহলে কত হচ্ছে দেখো, এটা কেটে যায়, তাহলে কত থাকে 100%, সুতরাং ট্রান্সফার কিন্তু আমাদের বেড়ে গেছে আর কি। এই ট্রান্সফার বৃদ্ধি কেন ঘটলো? আমাদের এক্সপোর্ট প্রাইস বেড়ে গেছে, এজন্য আমরা বেশি হয় এক্সপোর্ট প্রাইস বেড়েছে বা বেশি এক্সপোর্ট করেছি, আমরা ইম্পোর্ট আমরা হয় কম করেছি বা ইম্পোর্টের আমাদের প্রাইস কমে গেছে। তার মানে যেদিক থেকে বিবেচনা করা হয় টার্মস অফ ট্রেড যদি পজিটিভ হয়, মানে বাড়ে আর কি, তাহলে বুঝতে হবে তোমার ইকোনমিক সক্ষমতা বেড়ে যাচ্ছে আর তোমার জিডিপি অনেক ভালো হচ্ছে, কিন্তু আমরা এই টার্মস অফ ট্রেড থেকে ধরা খাচ্ছি, টার্মস অফ ট্রেড আমাদের ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে কি আমাদের ইনকামের বড় অংশই আমরা বাইরে দিয়ে দিচ্ছি আর কি, আমরা সেই ইনকামের একটা যে লার্জেস্ট শেয়ার আছে, লার্জেস্ট শেয়ারটা আমরা বেশি দাম দিয়ে বাইরে পণ্য কিনছি, সেটা দিয়ে আমরা কিন্তু নিজেরা ডেভেলপ করতে পারছি। তাহলে এই মোটামুটি একটা জাস্ট বেসিক আইডিয়ার মধ্যে ডিলার মার্কেটে আর টেকনোলজি কি, আমাদের ইকোনমিক গ্রোথ, ন্যাশনাল ইম্পোর্ট ট্রান্সফার এগুলো কি, এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে যে ক্লাসগুলো আছে সেগুলোর সাথে এগুলো লাগবে, তোমরা এগুলো নিয়ে পড়াশোনা করবা। আর একটা বিষয় হলো আমরা তোমার ধীরে ধীরে তোমাদের কিছু কাজ দেওয়ার চেষ্টা করবো আর কি, এটা অ্যাসাইনমেন্ট টাইপের কাজ, যেমন ফার্স্ট ইয়ারে কিছু কাজ দিব, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করতে গিয়ে আর কি আমরা এখন কিছু কিছু কাজের সাথে ইনভলভ করবো, তোমাদের কাজ দিয়ে দেবো, সেই কাজগুলো তোমরা রেডি করে আমাদের জমা দিবা। তারপরে তোমাদের একটু সচল করতে চাচ্ছি আর কি, দীর্ঘদিন ধরে বসে আছে, এখন আমরা পড়ার মধ্যে প্রবেশ করি, কারণ যে কোনো সময় কলেজ খুলে গেলেই তখন আমাদের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমগুলো শুরু হবে এবং তখন আমরা খুব চাপের মধ্যে পড়ে যাব। আমরা অন্তত সীমিত পরিসরে আমরা দরকার হলে অনলাইনে যে আমরা যে কাজগুলো নিচ্ছি আর কি, অন্য কোনো ওয়েতে আমরা পারি কি না সেই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।